প্রিয় শিক্ষার্থী, আজ উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এই অধ্যায়টিতে আমি আগে একটা ভিডিও দিয়েছি, সেটা ছিল তোমার এই নির্ণায়কের এবং ম্যাট্রিক্সের কিছু সংজ্ঞাগত বেসিক নিয়ে আলোচনা করা ছিল। এবং আজকেও আমি এই অধ্যায়টার বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু এরপরও বেসিক আলোচনা করার পর্যন্ত তোমাদের প্রতি আমাদের একটা অভিযোগ রয়ে গেছে। কিন্তু অভিযোগটা আছে, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না কেউ। তা আমি তোমাদের উপরে একটা দাবি রাখছি যে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেল স্মার্ট ম্যাথ এসএসসি এইচএসসি তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো বা কমেন্টস করো তাহলে এটা তোমাদের বন্ধুবান্ধবের কাছে যাবে এবং বেশি জায়গায় গেলে বেশি লোকে দেখলে আমিও কিন্তু এই ভিডিও করতে আরও উৎসাহিত হব। কারণ যে আমি কিন্তু যে একটা দুটো ভিডিও দিয়ে আমি শেষ করে দেবো এরকম কিন্তু না। আমি টোটাল বইটা চ্যাপ্টার ওয়াইজ টপিকস ওয়াইজ আলোচনা করার পরে এরপরে এমসিকিউ বোর্ড কোশ্চেন সিকিউ টোটাল যাবতীয় যা প্রয়োজন আছে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য প্লাস ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমি সবগুলোই তোমাদের এই ভিডিওতে ধারাবাহিকভাবে করাবো। তার জন্যই তোমাদের কিন্তু অবশ্যই আমাকে একটু হেল্প করতে হবে, যার জন্য আমার ভিডিওটাকে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে আমি আরও দ্রুতভাবে তোমাদেরকে এই মানে বাকি ম্যাথগুলো সলিউশন করে দিব বা চ্যাপ্টারগুলো বুঝিয়ে দিব। এবার দেখো, তাহলে আমরা আসবো আজ গত ক্লাসে অর্থাৎ গত ভিডিওতে আমরা যেটা করেছিলাম তার পরবর্তী টপিক থেকে আমরা আজ আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের। আমরা এখানে মুখ্য কোনো দেখার আগে একটা উদাহরণ দিয়ে দেখো। যেমন এ সমান 2 3 4 5 6 7 8 9 10 এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণটাকে আমরা চিনতে গেলে কিভাবে চিনব বা কিভাবে আইডেন্টিফাই করব দেখো। মেইনলি আছে মুখ্য কর্ণ আমরা বলতে এটা বুঝি যে এই প্রথম সারির যে প্রথম উপাদান আছে, দেখো প্রথম উপাদান কত আছে 2, আর শেষ সারির শেষ উপাদান এর যে সংযোজক যে রেখাটা প্রথম সারির প্রথম উপাদান এবং শেষ সারির শেষ উপাদানের সংযোজক রেখাটা সেইটাকে আমরা মুখ্য কর্ণ বলি। মুখ্য কর্ণ। এখন এইটা যদি মুখ্য কর্ণ হয় তাহলে এখন আমরা কি দেখলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান এবং শেষ সারির শেষ উপাদানের সংযোজক যে রেখা সেই রেখাকে আমরা মুখ্য কর্ণ বলছি। এখন কথা হচ্ছে এই মুখ্য কোণের সংজ্ঞাটা কিন্তু আমরা অন্যভাবেও দিতে পারি। তা সংজ্ঞাটা হচ্ছে তোমার এভাবেও দিতে পারি। দেখো, একটা ম্যাট্রিক্সকে আমরা কিন্তু একটা সাধারণ পদ্ধতিতে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে এরকম যে ম্যাট্রিক্সের প্রকাশ সেটা কেমন। এ সমান এ, এটা আমরা ব্র্যাকেটটা বড় করে না দিয়ে এ সমান এ আই জে এইভাবে লিখলাম সাধারণভাবে প্রকাশ করার ক্ষেত্রে। এ সমান এ আই জে, এখানে তোমার আই হচ্ছে সারি সংখ্যা আর জে হচ্ছে কলাম সংখ্যা। মনে করো তোমার এটা আই হচ্ছে 3 সারি আর কলাম হচ্ছে তোমার 3 কলাম বিশিষ্ট। ঠিক আছে, তাহলে এ হচ্ছে তোমার এ আই জে, এটাকে আমি সাধারণভাবে প্রকাশ করলাম। এটা হচ্ছে কয় ক্রমের ম্যাট্রিক্স, 3x3 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ 3টা সারি এবং 3টা কলাম হবে। আমি কিন্তু এই মুখ্য কর্ণের সংজ্ঞাটা দেওয়ার জন্য এই উদাহরণটা দিচ্ছি। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমি বিস্তার করে লিখি তাহলে কেমন লেখা যায় দেখো। আই হচ্ছে সারি, এখন আয়ের মান যদি আমি 1 বসাই, এখানে কয়টা সারি হবে 3টা সারি, আয়ের মান যদি 1 বসাই তাহলে তোমার সারিতে উপাদানগুলি এমন আসবে A1 A1 A1। দেখো এখানে এবার যদি আয়ের মান 2 বসা অর্থাৎ দ্বিতীয় সারিতে বসাই তাহলে আসবে কত A2 A2 A2। এবারে যদি আয়ের মান 3 বসাই, আমি 3 কেন বসাবো এখানে, কারণ 3টা সারি আছে
আর 3টা কলাম আছে। তাহলে এখানে তোমার A3 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 এই হচ্ছে আমাদের এতে এর সারিতে অবস্থান হয়ে গেল। এবার যদি আমি জের মান বসাই, যেটা হচ্ছে এই কলাম, এখানে জের মান যদি 1 বসাই তাহলে হচ্ছে প্রথম কলাম এই উলম্ব বরাবর আসবে। জের মান 2 বসালে দ্বিতীয় কলাম, জের মান 3 বসালে তৃতীয় কলাম। এই হচ্ছে আমরা সাধারণ আকারে যদি ম্যাট্রিক্স থাকে তাহলে তাকে আমরা এভাবে বিস্তার করে লিখতে পারি। তা এখন এখানে খেয়াল করো, এখানে একটা জিনিস তোমরা দেখছো যে যদি এই ম্যাট্রিক্সে যদি এই যে A11 এখানে কিন্তু আই আর যে সমান দেখো, ঠিক আছে। আবার A22 এখানেও কিন্তু আই যে সমান, আবার A33 এখানেও কিন্তু আই যে সমান। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু নিজেরা চিত্র দেখে একটা সংজ্ঞা দিয়েছি যে প্রথম সারির প্রথম উপাদান এবং শেষ সারির শেষ উপাদানের যে সংযোজক রেখা সেটাকে আমরা কি বলেছি, মুখ্য কর্ণ। এইটাকে কিন্তু আমরা আরেকটু বিস্তার করে বা আরেকটু গাণিতিকভাবে বলতে পারি যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স আছে, মনে করো বর্গ ম্যাট্রিক্স আছে কি সারি আর কলাম সমান থাকে। সেই বর্গ ম্যাট্রিক্সের ভিতরে যে সমস্ত উপাদানের আই এবং জে সমান, এখানে খেয়াল করো যে A11 এই ক্ষেত্রে কি আই সমান সমান জে না, মানে আইয়ের মানও 1 জের মানও 1। আবার A22 দেখো, A22 এই ক্ষেত্রেও কিন্তু আই সমান সমান জে। আবার A33 চলে যাও, এই ক্ষেত্রেও কিন্তু আই সমান সমান জে। তাহলে এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে আমাদের আগের সংখ্যার মতো যদি আমরা বলি যে প্রথম সারির প্রথম উপাদান এবং শেষ সারির শেষ উপাদানের যে সংযোগ রেখা সেটাকে আমরা মুখ্য কর্ণ বলবো। তাই এখানে কিন্তু এভাবে বলতে পারি যে কোনো বর্গ ম্যাট্রিক্সের যে সমস্ত উপাদানের আই এবং জে সমান, কোনো বর্গ ম্যাট্রিক্সের যে সমস্ত উপাদানের আই এবং জে সমান, সেই সমস্ত উপাদান সংশ্লিষ্ট যে কর্ণ সেটাকে বলা হয় মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণ তাহলে আমাদের কোনটা হলো, এইটা হচ্ছে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ। আর বাকি যেটা থাকছে যে কর্ণটা সেটা হচ্ছে গৌণ কর্ণ। গৌণ কর্ণ, তাহলে এই গেল হচ্ছে মুখ্য কর্ণ আর হচ্ছে গৌণ কর্ণের সংজ্ঞা। এবার দেখো আর মুখ্য কর্ণ হলো, এবার দেখো টেরেস ক্ষেত্রে, টেরেসের ক্ষেত্রে আমরা কিভাবে টেরেসকে সংজ্ঞায়িত করব। দেখো এই উপরের যে ম্যাট্রিক্সটা আমরা দেখলাম এর সমান সমান এটা, এবং এইটা এর হচ্ছে মুখ্য কর্ণ, ঠিক আছে। এখন মুখ্য কর্ণে দেখো উপাদান কি কি আছে, 2 আছে, 6 আছে আর হচ্ছে 10 আছে। তা এখন এই টেরেস হচ্ছে তোমার টেরেস সমান মুখ্য কর্ণের উপাদানের সমষ্টি। অতএব এই ম্যাট্রিক্সের টেরেস কত হবে, টেরেস সমান 2 যোগ 6 যোগ 10। তাহলে এইটার টেরেস আছে কত, 18, ঠিক আছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের টেরেস আছে 18। এখন এই টেরেসটা থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে, টেরেস থেকে এমসিকিউ কোশ্চেন আসে। তোমরা তো টেরেসটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই মুখ্য কোণের উপাদানগুলো গুণফলকে বলা হয় মুখ্য সহগ। এই যে মুখ্য কোণের যে উপাদানগুলো আছে এর গুণফলকে বলা হয় মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ সমান 2 গুণ 6 গুণ 10 সমান 120। তাহলে এই ম্যাট্রিক্সের মুখ্য সহগ হচ্ছে 120 আর টেরেস হচ্ছে তোমার 18। এবার দেখো এই জায়গায় তোমার একটা উপাদান থাকলো, সেটা হচ্ছে পি। পি থাকার পরে এখানে বলো কি যে তোমার পি এর মান কত হলে
পি এর মান কত হলে এই ম্যাট্রিক্সের ট্রেসের মান 18 হবে, পি এর মান কত হলে এই ম্যাট্রিক্সের ট্রেসের মান 18 হবে। এখন এই ম্যাট্রিক্সের ট্রেসের মান 18 তো আমাদের বলে দিয়েছে, আবার আমরা ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি জানি, এই মুখ্য কোণের উপাদানগুলোর যোগফল। তাহলে আমরা বলতে পারি অতএব 2 প্লাস পি প্লাস 10 ইজ ইকুয়াল টু কত বললাম 18, ঠিক আছে। তাহলে পি সমান সমান কী লিখবো আমরা, 18 মাইনাস 10 আর 2 12 মানে 6, অতএব পি সমান সমান 6। তার মানে আমরা বলতে পারি পি এর মান 6 হলে এই ম্যাট্রিক্সটির মুখ্য কোণের উপাদানগুলোর যোগফল, অর্থাৎ কিনা মুখ্য কোণের উপাদানগুলোর যোগফল মানে ট্রেস 18 হবে, ঠিক আছে। অর্থাৎ পি সমান 6। তাহলে নিশ্চয়ই তোমরা ট্রেস কি এটা বুঝতে পেরেছো। এটা খেয়াল করো, যেমন এখানে খেয়াল করে একটা ম্যাট্রিক্স আছে, এইটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স হিসেবে সংজ্ঞায়িত করতে চাই। কারণ এখানে খেয়াল করে যে মুখ্য কোণ যেটা আছে, দেখছো মুখ্য কোণ যেটা আছে এ বি সি, তাহলে এই ম্যাট্রিক্সেতে মুখ্য কোণের যে এ বি সি যে উপাদানগুলো আছে এরা কিন্তু কেউ শূন্য না, এটা এ, এটা বি, এটা সি, এবং এখানে মনে করছি যে এ বি সির মান শূন্য হবে না, কিন্তু বাদ বাকি যে উপাদানগুলো আছে দেখছো এরা সবাই শূন্য, আবার এখানেও সবাই শূন্য। তাহলে এখানে আমরা এমনভাবে বলতে পারি যে কোনো ম্যাট্রিক্সের যে সমস্ত উপাদানগুলো শূন্য, কোনো ম্যাট্রিক্সের যে সমস্ত উপাদানগুলো শূন্য তারা কেউই এই মুখ্য কোণের উপরে থাকবে না, অর্থাৎ কিনা মুখ্য কোণের যে উপাদানগুলো আছে তারা বাদে আর সবাই শূন্য। সহজ কথা, মুখ্য কোণের যে উপাদানগুলো আছে তারা বাদে সবাই শূন্য। তাহলে এই জাতীয় যে ম্যাট্রিক্স আছে তাদেরকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন এইখানে একটা কথা আছে যে এই একটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখি, এ সমান এ আই যে, একটু আগে আমি যেটা দেখালাম সাধারণ প্রকাশ ম্যাট্রিক্সের, এইটা যেহেতু 3x3 ক্রমের ম্যাট্রিক্স আছে, 3x3 ক্রম, 3 সারি 3 কলাম আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি 3x3। তা এইটাকে আমি সাধারণভাবে প্রকাশ করলাম এখানে এ আই জে 3x3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এখানে খেয়াল করো যে এখানে যে প্রথম উপাদান আছে এটি আছে কত, এ 1 1, তাই না, এটা কিন্তু 0 না, খেয়াল করো। আবার এ 2 2 এটাও 0 না, আবার এ 3 3 এটাও কিন্তু 0 নাই। দেখো এটা 0 না, এটা 0 না, এটা 0 না, এটা হচ্ছে এ 1 1, এটা এ 2 2, এটা হচ্ছে এ 3 3, মানে 3 নম্বর সারি 3 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এদের কোনোটাই 0 না। তার মানে মেইনটা হচ্ছে কি, এখানে দেখো আই সমান কিন্তু জে, এরা দেখছো, আবার আই সমান এখানেও জে, আই সমান এখানেও জে। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দেখলাম, যে কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞায় আমরা কি বলছি, যে সমস্ত ম্যাট্রিক্সের মুখ্য কোণের উপাদানগুলো বাদে বাদ বাকি সবাই শূন্য তাদেরকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলছি। এখন এই কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় আই সমান জে তাদের মান শূন্য হবে না, সহজ কথা হচ্ছে মুখ্য কোণের উপাদানগুলো শূন্য হবে না। তাহলে কি হবে, বাদ বাকি যে জায়গায় কি আছে, যে এ আই জে ইজ ইকুয়াল টু 0 যখন আই ইজ নট ইকুয়াল টু জে, ঠিক আছে। এখানে খেয়াল করো, তার মানে এই ক্ষেত্রে দেখো আমরা এই ক্ষেত্রে একত্রে বলতে পারি এ আই জে ইজ ইকুয়াল টু 0 কখন, যখন আই সমান জে। আবার এ আই জে ইজ নট ইকুয়াল টু 0, সরি এখানে নট ইকুয়াল টু, এ আই জে ইজ ইকুয়াল টু 0, এটা আছে নট ইকুয়াল টু 0, এ আই জে ইজ নট ইকুয়াল টু 0 কখন, যখন আই সমান জে। আবার এ আই জে সমান 0 যখন আই ইজ নট ইকুয়াল টু জে। তার মানে এখানে দেখো এটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে 1 আর 2 এটা সমান না,
অর্থাৎ এখান থেকে এ আই জের মান যদি 0 হয় তখন হচ্ছে আমার আই আর জে অসমান, আর এ আই জের মান যদি 0 না হয় তখন এ আই আর জে সমান। মানে একটা অফ হলে আরেকটা অন, একটা অন হলে একটা অফ, সেই সিস্টেম আর কি। তাহলে এই হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। এবারে একটা জিনিস খেয়াল করো যে কর্ণ ম্যাট্রিক্সে আমাদের এ বি সি এই তিনটা উপাদান ছিল যারা অশূন্য ছিল, বাকিগুলো শূন্য ছিল। কিন্তু এখানে এ বি সি এদের ভিতরে ছোট বড় যে সম্পর্ক বা এরা সমান কিনা এমন কোনো তথ্য দেওয়া নেই। তাহলে এমনও তো হতে পারে এ আর বি আর সি এরা সমান, সমান যদি হয় অর্থাৎ এ আর বি আর সি যদি সমান হয় তাহলে তার একটা বিশেষ নামকরণ করা হবে, সেটার নাম হবে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। সেটার নাম হবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এখন স্কেলার ম্যাট্রিক্স বলছে কাকে বলছি আমরা? স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আছে তোমার এ সমান বি সমান সি সমান ধরো আমরা ধরে নিলাম কে, এ সমান বি সমান সি সমান সমান কে ধরে নিলাম। তার মানে আমাদের যে কর্ণ ম্যাট্রিক্স ছিল, কর্ণ ম্যাট্রিক্সের যে মুখ্য উপাদানগুলো ছিল, মুখ্য পদের যে উপাদানগুলো ছিল বা মুখ্য পদগুলো ছিল বা মুখ্য কর্ণের যে উপাদানগুলো ছিল তারা প্রত্যেকে সমান এবং সেদের প্রত্যেকের মান আমরা কে ধরে নিয়েছি। তখন হচ্ছে তোমার এই এ সমান সমান কি লিখবো আমরা? তখন এ সমান লিখবো কে 0 0 0 কে 0 0 0 কে। তার মানে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো সমান, মুখ্য কর্ণের উপাদানগুলো সমান তারা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, তারা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটি একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। তাই এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তোমার ওই এ আই জে ইজ নট ইকুয়াল টু 0, কিন্তু এরা প্রত্যেকে কিন্তু সমানই। তা এখন এই স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ওই স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো হিসাব করে যে স্কেলার ম্যাট্রিক্স এটা এও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, এও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু সব কর্ণ ম্যাট্রিক্স কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে না। মানে যে সমস্ত কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো সমান কেবলমাত্র তারাই হচ্ছে তোমার স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি সব স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সব কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না। আবার আরেকটা জিনিস দেখে আসছি আমরা যে এই যে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা দেখলাম, সেই ক্ষেত্রে তোমার এরা কিন্তু প্রত্যেকেই বর্গ ম্যাট্রিক্স। তার মানে আমরা এটাও বলতে পারি যে সকল স্কেলার ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্স। আবার সকল কর্ণ ম্যাট্রিক্স কিন্তু বর্গ ম্যাট্রিক্স, কিন্তু সব বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স না। তা এখন যে সমস্ত বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য আর বাকিগুলো শূন্য তারাই কেবলমাত্র কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই গেল আমাদের কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। এখন চলে আসি আমরা এই যে আমরা এবার দেখো আমরা অভেদক ম্যাট্রিক্স, এবার আছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এখন এই অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স কাকে বলবো আমরা? তাই আমরা একটু আগে যেগুলো দেখলাম, এই যে কর্ণ ম্যাট্রিক্স দেখলাম, এই কর্ণ ম্যাট্রিক্সের এ সমান বি সমান সি সমান সমান 1 হলে তখন যে ম্যাট্রিক্সটা হয় এটাকে আমরা আই দিয়ে লিখব। তখন আমরা লিখতে পারবো 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে। তাহলে এখন আমরা কি দেখলাম যে কর্ণ ম্যাট্রিক্সের থেকে আমরা পেলাম স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার থেকে আমরা যাচ্ছি কিসে? অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে অভেদক ম্যাট্রিক্স এও কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, প্লাস এও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, প্লাস এও একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এ কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, মানে অনেক কিছু চাপ তার ঘাড়ের উপরে আছে।
তাহলে এই ক্ষেত্রে তোমার এই যে একক ম্যাট্রিক্স, একে আমরা আই দিয়ে সূচিত করবো। তাহলে মানে এখানে কি দেখছি, মুখ্য কোণের উপাদানগুলো সবাই ওয়ান ওয়ান, মুখ্য কোণের উপাদানগুলো সবাই ওয়ান ওয়ান ওয়ান, আর বাকি সবাই শূন্য। এখন এই ক্ষেত্রে আমি আইকে যেহেতু 3টে সারি আর 3টে কলাম আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি I3 দিয়েও লিখতে পারি, ঠিক আছে? I3 দিয়েও আমরা এটি লিখতে পারি, I1 0 0 0 1 0 0 0 1, এইভাবে লেখা যায়, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার অভেদক ম্যাট্রিক্স। এখন সব সময় যে 3 সারি 3 কলাম থাকবে তাও নাও হতে পারে। যদি 2 সারি 2 কলাম থাকে দেখো, তখন আমরা আইকে আমরা I2 দিয়েও লিখি। কিভাবে লিখি? 1 0 0 1, এভাবে লিখতে পারি। এখন যদি কোথাও I2 বা I3 না থাকে, কিন্তু বলা আছে এরা একক ম্যাট্রিক্স বা অবেতক ম্যাট্রিক্স, শুধু আই বলা আছে, তখন তুমি কি করবা? তখন খেয়াল করতে হবে যে এই যে আই, একে অন্য যে ম্যাট্রিক্সের সাথে যোগ বিয়োগ গুণ, যোগ বা বিয়োগ বা গুণ বা যাই করো, তারা কোন ক্রমের আছে, ঠিক আছে? তারা যদি তোমার 2/2 থাকে, তাহলে তোমার আইকেও 2/2 হিসাবে নিতে হবে। তারা যদি 3/3 ক্রম থাকে, তাহলে আইকেও 3/3 ক্রমে নিয়ে তারপরে ওদের প্রশ্ন অনুযায়ী তোমার অ্যান্সার করতে হবে। তাহলে এই গেল তোমার আয়ের ব্যাপারটা। এখন দেখো আয়ে, এবার দেখো শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স কাকে বলবো আমরা? যে সমস্ত ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান শূন্য, যে সমস্ত ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। যেমন জিরো জিরো জিরো, এটা আছে একটা শূন্য ম্যাট্রিক্স, এর দেখো প্রতিটি উপাদান শূন্য। এখন এইটাকে তুমি যদি এককভাবে প্রকাশ করতে চাও, তাহলে তুমি শূন্যটাকে বোল্ড করে দিতে হবে, এভাবে লিখতে পারো, এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের মুখ্য কোণের উপাদানগুলো সহ সব উপাদান শূন্য, তাদেরকে আমরা বলছি শূন্য ম্যাট্রিক্স। এবার ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স আছে তোমার, যেমন একটা উদাহরণ থেকে দেখি আমরা। এ সমান 1 2 3 0 3 4 0 0 5। এখানে খেয়াল করো যে এই একটা ম্যাট্রিক্স আছে, এ সমান এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই এবং আরেকটা ম্যাট্রিক্স ধরো 1 2 3 4 2 0, এখানে এইটা করি 0 দেই, আর এটাও 0 দেই, 7 2 5। এই যে দুটো ম্যাট্রিক্স আমি লিখলাম, দেখো আমি তোমাদের এখানে ত্রিভুজাকার ম্যাট্রিক্সের একটা সংজ্ঞা দিতে চাচ্ছি। তো এই ম্যাট্রিক্সটা খেয়াল করো, এই ম্যাট্রিক্সে দেখো একটা বিশেষ ঘটনা আছে, যে এই যে মুখ্য কোণ আছে, মুখ্য কোণের যে নিচের উপাদানগুলো আছে, এরা সবাই শূন্য, এবং তারা মনে হচ্ছে এই 3টে বিন্দু যোগ করে দিলে একটা ত্রিভুজ হয়ে যায়। আবার এই ক্ষেত্রে আসলে মুখ্য কোণের উপরে যে বিন্দুগুলো আছে, তাদেরকে যোগ করে দিলে একটা ত্রিভুজ হয়ে যায়। তাহলে এখানে তোমার এই যে মুখ্য কোণের নিচের দিকে একটা ত্রিভুজ আছে, আর মুখ্য কোণের উপরের দিকে একটা ত্রিভুজ আছে, এই দুটো ম্যাট্রিক্সকে আমি ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারি। এখন এই ত্রিভুজের সাপেক্ষে মুখ্য কোণের অবস্থানের উপর ভিত্তি করে, ত্রিভুজের সাপেক্ষে মুখ্য কোণের অবস্থানের উপর ভিত্তি করে এই ত্রিভুজাকার ম্যাট্রিক্সকে আবার দুই ধরনের ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা। সেই যে কি দেখো, এই ত্রিভুজের উপরের দিকে যদি মুখ্য কোণ থাকে, তাহলে সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স। এইটা একটা উদাহরণ থেকে আমরা যাই।
যেমন এ সমান 1 2 3 4 5 6 7 8 9, এটি কত? 3/3 ক্রমের 3/3 ক্রমের ম্যাট্রিক্স আছে, তিনটা সারি তিনটে কলাম আছে। এখন তোমার যদি এমন মনে হয় যে আমি যদি সারিগুলোকে কলাম করে ফেলি, অর্থাৎ প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম করি, তাহলেও কিন্তু একটা ম্যাট্রিক্স আসবে। সেই ক্ষেত্রে দেখো লিখব, অর্থাৎ আমরা কি বললাম যে কোনো একটা ম্যাট্রিক্সের অনুরূপ সারিগুলোকে যদি আমরা অনুরূপ কলামে রূপান্তর করি, তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। অর্থাৎ কিনা এ ট্রান্সপোজ বা এ প্রাইম সমান আমরা কি লিখবো, এই 1 2 3 এটা সারি, এটা ধরে খাড়া করে নিয়ে আসবো। 1 2 3 4 5 6, দেখো এই 4 5 6 7 8 9 7 8 9, তাহলে এই যে বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স দেখো তৈরি হলো। এখন এখানে খেয়াল করো, এটাও কিন্তু 3/3 ম্যাট্রিক্স আছে, তাই না? তাহলে বিম্ব ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝতেছি, যে সমস্ত ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের অনুরূপ সারিগুলোকে যদি অনুরূপ কলামে রূপান্তরিত করা হয়, তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলে আসছে তোমার রূপান্তরিত বা ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। এখানে একটা জিনিস খেয়াল করছো যে তোমার এই যে এতে 3/3, এর ক্রমটা কত ছিল? 3/3। এখানেও কিন্তু ক্রম 3/3 আছে। তা এখন তোমরা ভাবতে পারো যে ট্রান্সপোজ করলে মনে হয় সারি কলাম ঠিক থেকে থাকে, আগে 3/3 ছিল, পরেও 3/3, তার মানে সব ক্ষেত্রে সমান থাকবে। এটা কিন্তু আসলে না, এখানে মূলত তোমার এর সারিটা কলাম হয়ে গেছে, কলামটা সারি হয়েছে। এখানে বর্গ ম্যাট্রিক্স আছে বলে আমাদের সারি কলাম চেঞ্জ মনে হচ্ছে না, ঠিক আছে? যদি এমন থাকতো যে তোমার এ সমান যদি এমন হতো 1 2 3 4 5 6, তাহলে এইটি কয় ক্রমের ম্যাট্রিক্স? একটা সারি দুটো সারি, তাহলে 2 কলাম কয়টা? একটা দুইটা তিনটা, তাহলে এইটা তোমার 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। দেখো এইটাকে যদি আমি রূপান্তরিত করতাম বা ট্রান্সপোজ করতাম, তাহলে কি আসতো? এ ট্রান্সপোজ সমান এই যে 1 2 3 খাড়া হয়ে যেত, 1 2 3 4 5 6। এই ক্ষেত্রে ক্রমটা কত হয়েছে? প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি 3/2। তাহলে মেইনলি কি হয় দেখো, মেইনলি আছে তোমার কোনো ম্যাট্রিক্সের সারি কলামকে যদি আমি চেঞ্জ করে ফেলি, অনুরূপ সারি কলামকে যদি পরিবর্তন করি, অর্থাৎ কিনা যদি ট্রান্সপোজ করি, তাহলে তাদের ক্রম কিন্তু পরিবর্তন হয়ে যায়। আগেরটার ক্রম যদি তোমার R/C থাকে, R/C, অর্থাৎ কিনা এর ক্রম যদি তোমার R/C হয়, তাহলে এ ট্রান্সপোজের ক্রম হবে C/R। এটা খেয়াল করতে হবে, ক্রমটা চেঞ্জ হয়। এটা এমসিকিউর জন্য খুবই জরুরি। দেখো প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এই প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2 মার্কের কোশ্চেন আসে, আর এমসিকিউ প্রায় বছরই আসে সব জায়গায়, একাডেমিকে, কলেজের পরীক্ষায়, অ্যাডমিশনে। তা এখন দেখো প্রতিসম ম্যাট্রিক্স আছে তোমার, ধরি এ সমান দেখো এই একটা ম্যাট্রিক্স আমি লিখলাম 1 2 3 2 4 5 3 5 7। খেয়াল করো, এই একটা ম্যাট্রিক্স আমি লিখছি, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তাই না? এখন এই বর্গ ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি বা পার্শ্বস্তর বা প্রতিবিম্ব করি বা বিম্ব ম্যাট্রিক্স করি, তখন আসবে এ ট্রান্সপোজ সমান এই 1 2 3 আমি এখানে কলাম করে দিলাম, 2 4 5 এখানে করে দিলাম, আর 3 5 7 এখানে লিখলাম। তো তুমি কি আগের ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সের ভিতরে কোনো পার্থক্য দেখছো? কোনো পার্থক্য নেই, ঠিক আছে? দুটো কিন্তু একই ম্যাট্রিক্স। তার মানে এখানে আমরা বলতে পারি
অতএব এ সমান সমান এ ট্রান্সপোজ। অর্থাৎ কিনা এখানে বলা যায় কি যে কোনো ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয় অথবা বিম্ব ম্যাট্রিক্সে রূপান্তর করা হয় অথবা রূপান্তরিত করা হয়, তাহলে সেই ম্যাট্রিক্সই যদি থেকে থাকে, অর্থাৎ এ কে যদি আমি এ ট্রান্সপোজ করি এবং সেই ক্ষেত্রে যদি এ আর এ ট্রান্সপোজ সমান হয়, তাহলে এই এ ম্যাট্রিক্সকে বলা হয় সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে বলা হয় সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে এই ম্যাট্রিক্সের থেকে কিন্তু খেয়াল করো, এই ম্যাট্রিক্সে একটা জিনিস একটা বৈশিষ্ট্য খেয়াল করো, এর যে মুখ্য কোণটা আছে এই মুখ্য কোণের সাথে বিপরীতে যে পদগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, যে এরা দেখো প্রত্যেকে সমান। এই একটা বৈশিষ্ট্য আমরা পেলাম যে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কোণের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর বিপরীতে যে উপাদানগুলো আছে বা ভুক্তিগুলো আছে তারা কিন্তু সবাই সমান। তাহলে আমরা দেখছি কি যে প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কোণের বিপরীতে যে উপাদানগুলো লম্বভাবে অবস্থান করছে তারা পরস্পর সমান থাকে। এরকমভাবে আমরা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স চিনতে পারি। ঠিক আছে, এখন দেখো এই জায়গা থেকে তোমার যদি একটা যে অঙ্কটা এরকম থাকলো, একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে। মনে করো এ বলে দিল এর মান প্রতিসম হবে, এর মান কত হলে ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। তাহলে এখন আমরা এখান থেকে শর্টকাটে আমরা বলতে পারি, যদি এমসিকিউতে আসে তাহলে আমরা কি করবো, যে আমরা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি জানি যে মুখ্য কোণের বিপরীত উপাদানগুলো সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এ সমান সমান 2। তার মানে এ সমান সমান 2 হলে প্রতিসম ম্যাট্রিক্স হবে। সমঘাতী ম্যাট্রিক্স আছে তোমার, যদি এ স্কয়ার সমান সমান এ হয় তবে সমঘাতী। ঠিক আছে, যদি এ স্কয়ার সমান সমান এ হয় তবে সমঘাতী। এটা থেকেও সংক্ষেপে শর্টকাটে এমসিকিউ জায়গা আছে, ওটা আমি যখন চ্যাপ্টারে এমসিকিউ করাবো তখন তো আমি তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে, আর অভেদঘাতী দেখো, অভেদঘাতী তোমার এ স্কয়ার সমান আই হলে অভেদঘাতী। সমঘাতী, অভেদঘাতী। এবার হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ ইন্টু এ সমান সমান আই। এই হলে উলম্ব। উলম্ব ম্যাট্রিক্স। তাহলে দেখো এই ম্যাট্রিক্সের জন্য আমাদের মোটামুটি ম্যাক্সিমামের সংজ্ঞা আলোচনা আমাদের হয়ে গেছে। বিশেষ কিছু ম্যাট্রিক্স আছে অ্যাডমিশনের সময় লাগে, এমনকি লাগে না, শুধু ছেলেমেয়েরা আমরা একটু পড়ার চেষ্টা করি। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নির্ণায়কের সাথে বিপরীত ম্যাট্রিক্স আছে, সেই বিপরীত ম্যাট্রিক্সের আগে আমি ওই এক্সেপশনাল যে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আছে ওগুলো আলোচনা করবো। আর আজকের ভিডিওতে এ পর্যন্ত থাকবে। তবে তোমাদের প্রতি আরেকটা অনুরোধ, আবারও আমি তোমাদের বলছি, আমার ভিডিওতে অনেক ভিউজ আছে কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম। তোমরা যারা ভিডিওটা নিয়মিত দেখো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করো, তাহলে যাতে তোমরা আমার ভিডিও তৈরি হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং দেখতে পারো। বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবা যাতে তারা দেখতে পারে। বেশি লোকে দেখলে আমি ভিডিও বানানোর জন্য আরও বেশি উৎসাহিত হব। আর একটা কথা আবারও বলছি, আমি তোমাদের টোটাল বইটা আমি কমপ্লিটলি তোমাদের কাছে আমি ফ্রিতে দিব, তোমরা এগুলো দেখবা। আর যদি তোমাদের এক্সেপশনাল কোনো চ্যাপ্টার বা কোনো অঙ্ক করার প্রয়োজন হয় আমাকে বলবা, বা কমেন্টস বক্সে কমেন্টস করলে আমি তোমাদেরকে সেই চ্যাপ্টারগুলো আলাদাভাবে বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। যদি বলতো যে এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি বিপরীতসম হবে, তা আমরা কিন্তু বিপরীতসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দিলাম, যে মুখ্য কোণের যে উপাদানগুলো আছে তার বিপরীত যে পদগুলো আছে এটা পরস্পর সমান এবং বিপরীত। যে এটা হচ্ছে -3, এটা 3, এটা 5, এটা -5। তাহলে এর মান কত আসবে, অতএব এ সমান সমান -2 সমান সমান 2। তার মানে এর মান যদি 2 হয় তাহলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীতসম ম্যাট্রিক্স হবে। এই ভিডিওতে আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, এর জন্য আমি এইটাতে আলোচনা এ পর্যন্ত রাখবো।
এরপরে আরও অনেকগুলো সংজ্ঞা অর্থাৎ 10 থেকে 12টার মতো সংজ্ঞা আছে এবং ব্যতিক্রমী কিছু সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাগুলো আমি পরবর্তী ভিডিওতে করাবো, যখন আমি নির্ণায়ক চ্যাপ্টারে গিয়ে বিপরীত ম্যাট্রিক্স করাবো তখন এগুলো করাবো। আপাতত আমাদের ম্যাট্রিক্সের প্রথম অধ্যায়ের জন্য এই সূত্রগুলো হলে চলবে। এর পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের এক টাইপ ভিত্তিক দেখে দেবো। যাই হোক, এখন সর্বোপরি আমি ভিডিও শেষে আবারও তোমাদের প্রথম কথা বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো নিয়মিত তারা ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলের নাম আছে স্মার্ট ম্যাথ এসএসসি এইচএসসি। আর আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, কমেন্টস করলে তোমাদের বন্ধুবান্ধবের কাছে পৌঁছাবে। তারা বেশি বেশি দেখলে আমি কিন্তু ভিডিও বেশি বেশি করতে উৎসাহিত হব। এবং টোটাল বইয়ের সমস্ত কিছু, তাতে এমসিকিউ, সিকিউ, মানে মূল বইয়ের যে অঙ্ক, বেসিক আলোচনা, এগুলো আমি কমপ্লিট করে দেবো। তোমরা বাসায় বসে এই অনলাইনে ক্লাসগুলো করলে তোমাদের ম্যাথে ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।